এই মঞ্চটা এটা আপনাদের লিখে দিয়েছি। সনাতন ধর্মের একটা বাঁচাও মঞ্চ SDBM হলো একটি ফ্রন্ট বা রাজনৈতিক জোটের নাম। এই জোটে কমপক্ষে 6টি বা তারও বেশি রাজনৈতিক দল, বহু ছোট ছোট জনগোষ্ঠী ও বা হিন্দুত্ববাদী সংগঠন মিলিত হয়ে গড়ে উঠেছে। এই জোটের আহ্বায়ক তথা সভাপতি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ, তারই নেতৃত্বে এই জোট আগামী 2026-এ ইলেকশনে লড়বে এবং 294টি আসনে আমরা প্রার্থী দেব এবং তার ইস্তেহার আমরা প্রকাশ করেছি, আপনাদের কাছে প্রত্যেকে দিয়েছি। যখন আপনারা রিপোর্টিং করবেন এগুলো আরেকটু ভালো করে পড়ে দেখে নিয়ে করবেন। তো আমাদের সামনে উপস্থিত হয়েছে বললাম ভারতীয় হিন্দু সেনা পার্টির পক্ষ থেকে মাননীয় বুলা অধিকারী, হাত নমস্কার করুন। বুলা অধিকারী সনাতন সংস্কৃতি দলের প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ অমৃত চক্রবর্তী, রাষ্ট্রীয় হিন্দু সমাজ পার্টির প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে মাননীয় আশিস চন্দ্রগুপ্ত, রাষ্ট্রীয় কিষাণ সেনা লোকতান্ত্রিক পার্টির পক্ষ থেকে আপাতত আমাকে নির্বাচন করে রেখেছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় জনসংঘ পার্টি বটকৃষ্ণ হালদার। হ্যাঁ, তো আমরা তাহলে 5টা দলের প্রতিনিধি আমাদের উপস্থিত হয়েছে। বসুন, এখন কোনো কথা বলবেন না, আপনি পরে বলবেন, যা বলার পরে বলবেন। এখন 6টা হয়ে আমি জানি, ওটা সে আসেনি। হিন্দু মহাসভা যদি রেজিস্ট্রেশন পায় নিশ্চয়ই তারা আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ। হিন্দু মহাসভা যদি কাগজ তাদের একটু মনে হয় ডিসপিউট আছে, যদি থাকে আমাদের সাথে আছে, না থাকলেও আমাদের সাথে আছে। ধন্যবাদ। অরুণ গিরি মহারাজ সম্ভবত অরুণ গিরি বাবু এসছে। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত আছেন অখিল ভারতীয় জনসংঘের প্রেসিডেন্ট ভুজঙ্গভূষণ দাস, আর আমাদেরকে সমর্থন করছে বাউড়ি কল্যাণ সমিতির কি নাম, হীরালাল বাউড়ি। পশ্চিমবঙ্গ গোরক্ষা সমিতি আছে, পশ্চিমবঙ্গ কৈবর্ত মাহিষ্য সমাজ আছে, মতুয়া সংঘের থেকে বিপ্লব ঠাকুর আছেন। আচ্ছা, তারপরে বঙ্গীয় সাধু সন্ন্যাসী ঐক্য মঞ্চ থেকে মধুসূদন মহারাজ রয়েছেন, আর ধীবর উন্নয়ন পরিষদের থেকে কি নাম, নরেশচন্দ্র ধীবর। আচ্ছা, তারপরে আছে বাউরি সমাজ বলেছি, উন্নয়ন ধীবর। আচ্ছা, পশ্চিমবঙ্গে হিন্দু সুরক্ষা বাহিনীর উনি আসতে পারেননি, আসবেন, ওরা যথেষ্ট শক্তিশালী একটা দল। আচ্ছা, তারপরে হিন্দু সুরক্ষা পরিষদের মাননীয় তারকনাথ কর্মকার। আচ্ছা, শ্রী চৈতন্য মিশন শিয়ালদা থেকে আছে, বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান আছে, সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের মাননীয় অনুপ চক্রবর্তী। আচ্ছা, এইগুলো তো এসেছে কেউ। আর এনার নামটা কি ছিল যেন, কি নাম ছিল, বিশ্বজিৎ বোস। উনি হচ্ছেন অনুকূল চন্দ্র ঠাকুর ট্রাস্টের পক্ষ থেকে তিনি এসেছেন, সৎসঙ্গ ঠাকুর অনুকূল চন্দ্র সমাজ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সুতরাং আরো অনেকে আসছেন। আগামী দিনে আমরা এই যে 6টা দলের রাজনৈতিক জোট, তারা আমরা জোটের আমাদের যে ইস্যু এখানে একটি ফ্রেমে দেওয়া আছে, 6টি দল 6টি ইস্যুগুলো হচ্ছে প্রথমত গুরুকুল শিক্ষা ব্যবস্থা প্রতিটি গ্রামে যাতে হয়, দ্বিতীয় জন্ম নিয়ন্ত্রণ, তৃতীয় মন্দিরের যে আমাদের ট্যাক্সের টাকা কেন্দ্র সরকার প্রচুর পরিমাণে তুলে নিচ্ছে, সেই টাকা আমাদের হিন্দু সমাজকে দিচ্ছে না, সেজন্য আমাদের আন্দোলন চলবে। আমরা ক্ষমতায় এলে আমরা সেই টাকা ফেরত দেবো, মন্দিরকে দান করব। আর হচ্ছে সনাতনী ল বোর্ড, আর 5 নম্বর হচ্ছে হিন্দু রাষ্ট্র ঘোষণা, এবং 6 নম্বর দাবি হচ্ছে গোমাতা রক্ষার জন্য আমরা বিশেষ প্রজেক্ট তৈরি করে গোমাতাকে রক্ষা করব, এই আমাদের এজেন্ডা। তো এইবারে সাংবাদিক বন্ধুদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা আপনাদের বক্তব্য মূল্যবান প্রশ্ন আপনারা করতে পারেন। আপনাদের কি আরএসএস মানে অতীত কি আরএসএস ঘেঁষা না আরএসএস থেকে বেরিয়ে যারা রয়েছে? শুনুন, আমাদের এখানে যারা রয়েছে পুরনো আরএসএস কর্মী, অবশ্যই জনসংঘের লোক রয়েছে এবং সবাই প্রায় হিন্দুত্ববাদী মানুষ।
বলুন আর কি বলবেন। না, এক্ষেত্রে আরএসএস এর সম্প্রতি একটি সম্মেলন হয়েছিল, সেখানে তারা বলছিলেন যে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে হিন্দু সমাজকে একত্রিত করতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে বিজেপির তরফে একটা দাবি করা হচ্ছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, যেটা ইউপিতেও যোগী করছে, ফলে একত্রিত হতে হবে হিন্দু। আপনারা যে 294টা কেন্দ্রে আগের দিনও যেটা বলেছিলেন যে প্রার্থী দেবেন 100টা থেকে 294 গুলো, ফলে এতে তো হিন্দু ভোটটা ভাগ হয়ে যাবে। আপনারা কি চাইছেন না যে হিন্দু ভোটটা এক ছাতার তলায় আসুক? আচ্ছা, এবার আপনি তাহলে বিজেপিকে জবাব দিতে হবে, তারা তো মুসলিম সেল তৈরি করেছে, তাহলে 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 শুদ্ধ বিজেপি শুদ্ধ হিন্দুত্ববোধ থাকছে না, নাম্বার 1। আর হিন্দুত্ব তো কারণ বাবাকেলের সম্পত্তি নয়, সবারই অধিকার আছে ভোটে কন্টেস্ট করার জন্য। আর বাংলার হিন্দুরা অনেক সহ্য করেছে, 2016 সাল থেকে 16 সালে একবার সুযোগ দিয়েছিল, কেন্দ্র সরকার নিজের নির্বুদ্ধিতা বা কিংবা কোনো এক দুর্বুদ্ধিতার জন্য সেটা হিন্দুদেরকে বঞ্চিত করেছে, এবং 2021 সালে তার চেয়ে আরো বেশি করে হিন্দুদেরকে বঞ্চিত করে রেখেছে। সুতরাং হিন্দুদের মধ্যে একটা যন্ত্রণা বোধ এসেছে যে আগামী যে কেন্দ্রের প্রতি বিতৃষ্ণা এসেছে, যে তারা চাইছে না যে এখানে হিন্দুরা এক জায়গায় হোক এবং হিন্দুদের সন্তানদের মধ্যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় হোক। এটা যদি না হয়, শুধুমাত্র এক জায়গায়, মৌমাছিরা তো এক জায়গায় থাকে কিন্তু তারা কিছু করতে পারে না, কিন্তু যদি এডুকেশন না থাকে শুধু এক জায়গায় হয়তো কোনো লাভ নেই। আপনাদের এই যে দাবি দাবা দেখলাম বা যে ইস্তেহার আপনারা প্রকাশ করছেন, সেখানে রাজ্যে হিন্দুদের প্রতি যেভাবে আক্রমণ হচ্ছে সেটা নিয়ে আপনাদের মুখে কোনো কথা নেই, এটা প্রতিবাদ করবো। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে, আপনি এখানে সনাতন যেটা লিখেছেন সনাতন ধর্ম, এখানে দলিত সমাজ নেই, আপনারটা আদিবাসী সমাজ নেই, এসবকে বাদ দিয়ে দিলেন কি আপনি? আমরা শুনুন, আমরা বাদ দিইনি কোনো সংগঠনকে বা কোনো উপসম্প্রদায়কে, আমরা বাদ দেব না। আমরা যোগাযোগ করছি তাদের সাথে, তারাও যোগাযোগ করুন। আগামী দিনে আমরা সবাইকে নিয়ে আমরা এই সনাতনী সংস্কৃতি, যে ভারতের ঐতিহ্য, বিশ্বের মধ্যে যে ঐতিহ্য, সেটাকে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনাদের টার্গেটটা কারা, বিজেপি না? আমাদের টার্গেট দুটো দল, যেমন তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি এবং ক্ষেত্রে যেটা যে দুর্নীতি চলছে, যে নিয়োগ ক্ষেত্রে শুধু নয়, সে আপনার বালি, কয়লা, গরু থেকে সমস্ত খাদ্য কেলেঙ্কারি যা হয়েছে, সবার বিরুদ্ধেই আমাদের আপত্তি। কেন্দ্রের বিরুদ্ধে যে তারা যেটা মূল কথা, আমাদের দাবিগুলো মেটায়নি। আমাদের হিন্দু সমাজের যেগুলো এসেন্সিয়াল দাবি, তারা বিগত দিনে যেগুলো বলে এসেছি, সেই দাবিগুলোর কিছুই পূরণ করেনি। এই দাবিগুলো আপনারা পাঠিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই পাঠিয়েছি, অনেকদিন পাঠিয়েছি, 1 বছর 1.5 বছর হয়ে গেছে। না, মাননীয় রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছি 1 নম্বর, আজ থেকে 1 বছর 2-3 মাস আগে। তারপরে সুকান্ত মজুমদারের কাছে দিয়েছি, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আর রিসেন্ট আমি রাষ্ট্রপতি ভবনে এবং পিএমও দপ্তরে অমিত শাহর কাছে এবং শিক্ষা দপ্তরেও পাঠিয়েছি, দিয়েছি। দিলীপ ঘোষ বলেছে এটা আমি সমর্থন করছি, কিন্তু আমি কিছু বলতে পারবো না। দিলীপ ঘোষ বলেছেন এটা? হ্যাঁ, মানে আপনাদের সঙ্গে রয়েছে, মানে এটা এক্ষুনি বলতে পারবো না যে সে আমাদের সাথে আছে কিনা। আপনি তো ক্লিয়ার করে দিলেন, তাহলে দিলীপ ঘোষের ব্যাকে হাত আছে? তাহলে ব্যাকে আমার সুকান্ত মজুমদার বলেছে আমি এগুলো সমর্থন করি। সুকান্ত মজুমদার বলছে যে আপনাদের এই দাবিগুলো আমি সমর্থন করি। মিলে গেছে না, তা হতে পারে। আপনার কি অ্যান্টি শুভেন্দু? না, অ্যান্টি শুভেন্দু বলে কিছু নেই। আমাদের মূলত হিন্দু সমাজের যে ডিম্যান্ড, দীর্ঘ তারা 50 বছর লড়াই করেছে, কেউ 30 বছর লড়াই করেছে, কেউ সারা জীবন হিন্দুর জন্য লড়াই করেছে। যে হিন্দুর জন্য লড়াই করে যারা আজকে ক্ষমতায় আনলো, যে নরেন্দ্র মোদীকে, তিনি আমাদের জন্য সেই বীরেদের জন্য কি করলো, আগামী প্রজন্মের জন্য শিক্ষার জন্য কি করলো, সেই প্রশ্ন। এটা সনাতন ধর্মের মনের কথা, সমস্ত সনাতনীদের মনের কথা। আপনাদের একবারও মনে হচ্ছে না যে এ রাজ্যে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারীদের বারবারন্ত হচ্ছে এবং এটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, কাজে তৃণমূল কংগ্রেসকে আপনাদের প্রথম টার্গেট করা উচিত মনে হচ্ছে? আচ্ছা, আমরা তৃণমূল নিশ্চয়ই করব, কিন্তু আপনার কেন মনে হচ্ছে যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক? আপনার কেন মনে হচ্ছে? মিডিয়া কি বলেছে দেখার দরকার নেই, আপনার ডেটা দিক, কেন্দ্র সরকার ডেটা দিক। নিশ্চয়ই, হ্যাঁ, ডেটা দিয়ে বলুন। না না, ভোট দিচ্ছে তৃণমূল, এটা কেউ বলতে পারে? ভোট দিচ্ছে তৃণমূলের কেউ বলতে পারবে? না না, বলুন বলুন। হ্যাঁ, বলুন, এক এক করে বলুন, এক এক করে। কেন তৃণমূলের বুঝতে হতে যাবো কেন? আমাদের রাজনৈতিক
অধিকার আছে কন্টেস্ট করার জন্য। হ্যাঁ, তো আমরা যদি আপনি যদি বিজেপিরও বি টিম বলেন, আমি বিজেপিরও বি টিম। মানে আপনারা বিজেপি হয়ে থাকবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজেপি বি টিম, তৃণমূলের বি টিম। আপনারা স্বীকার করছেন বি টিম। কি বলবেন? আপনারা সনাতনী বলছেন, হ্যাঁ 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 বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনারা হঠাৎ রাজনীতিতে দাঁড়াবেন এই কথাটা কেন ঘোষণা করছেন? আপনার হ্যাঁ ঠিক বলেছেন। আমরা আপনার পিছন দিকে কি অন্য কোন রাজনৈতিক দল আপনাদের সাথে আছে কি? না না না, আমাদের সাথে কোনো রাজনৈতিক দল ব্যাকিং এ নেই। তাহলে আপনারা রাজনীতিতে দাঁড়াচ্ছেন কেন? রাজনীতিতে এই কারণে দাঁড়াচ্ছি যে আমাদের সনাতনীদের ভোটগুলো নিয়ে কোনো এক রাজনৈতিক দল তারা রাজত্ব করছে, তারা রাহাজানি করছে, তারা বিদেশ ভ্রমণ করছে, তারা টাকা চুরি করে টাকা লুট করছে, আর হিন্দুদের কোনো মানে কোনো উপকারে লাগছে না। সে কারণে আমাদের নিজস্ব গিয়ে রাজনীতিতে নামতে হবে। এবং সেখানে যোগীজি তো রাজনীতিতে নেমেছেন, তিনি একজন সন্ন্যাসী, সুতরাং আমাদেরও সন্ন্যাসীরা রাজনীতি নামবে, অসুবিধা কোথায়? মানে আপনারা বি টিম হয়ে কাজ করেন? বি টিম না হয় সি টিম ডি টিম যেইটা আমি হোক, আমাদের রাজনীতিতে লড়াই করার অধিকার আছে কিনা? ভারতীয় সংবিধান সবাইকেই রাইট। হ্যাঁ নিশ্চয়ই। আর বি টিম বলতে অনেক রকম মিনিংস বোঝায়, বুঝেছেন? আপনি একরকম ভেবেছেন, আমি অন্যরকম ভেবেছি। আমাদের পিছনে অন্য কোন রাজনীতিক দল? না না, আমাদের পিছনে কোনো রাজনীতির দলের ইন্ধন নেই। হ্যাঁ এবার বলুন। হ্যাঁ এবারে আপনাদের উত্তর দেবেন বটকৃষ্ণ হালদার। উনি হচ্ছেন রাষ্ট্রীয় গণসংঘের রিপ্রেজেন্টেটিভ। বলুন, উত্তর দিন। নমস্কার, একটু বুমগুলোকে প্লিজ কাইন্ডলি ওখানে দিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যে প্রশ্নগুলো একসঙ্গে করছেন, এ বি সি ডি হ্যান ত্যান হাবি যাবি অনেক কিছু আমি শুনছি। তো আমি জানি না, যেটুকু আপনাদের বলবো হয়তো এর উত্তরটা এর মধ্যে হয়তো পেয়ে যেতে পারেন। প্রথম কথা কি যে বললেন যে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, আমরা রাস্তায় নামিনি, আমরা কিন্তু রাস্তায় নেমেছি এবারে। আমরা এতদিন তো বিজেপি ভারতীয় জনতা পার্টির ভরসাতে এই মানুষগুলো ছিল। এতগুলো ইলেকশন হলো পশ্চিমবাংলায়, এতগুলো যে জনসংখ্যা, এই যে মানুষগুলো যখন মরছিল, ফোন করছিল আমাদের কাছে, তখন দিলীপ ঘোষ কোথায় ছিল? জিজ্ঞেস করে দেখবেন দিলীপ ঘোষ কোথায় ছিল, জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ কোথায় ছিল, জিজ্ঞেস করুন। দিলীপ ঘোষ আপনাদের সমর্থন জানাচ্ছেন বললে? আমাদের সমর্থন, আমরা কারো সমর্থনের দরকার নেই, আমরা কারো সমর্থন আছে, আমরা নিজেরা আসছি। আমরা বলছি, আমি কথা শুনতে শুনতে হরগোবিন্দ দাস চন্দ্রদেশের বাড়িতে গিয়েছে? আপনার আমাদের কথাটা শেষ করতে দিন, তারপর আপনার প্রশ্ন। 1977 সাল আমি শুরু করবো, 1977 সাল থেকে 2010। 1977 সাল থেকে এখন সিপিএম কমিউনিস্ট অনেক কিছু রাস্তা বলছেন, আমরা কর্ম দেবো, আমরা নারী সুরক্ষা দেবো, আমরা মানুষের নিয়ে গিয়ে নারীদের বাড়িতে পূজা করব। 1977 যখন ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল, এই পশ্চিমবাংলার সর্বপ্রথম কলকারখানা সব থেকে বেশি করেছিল। 1977 যখন ব্রিটিশরা চলে যায়, সেগুলো কিন্তু কাঁধে করে নিয়ে গেছিল কি এই পশ্চিমবাংলায় দিয়ে গেছিল, সেই প্রত্যেকটা কলকারখানা পশ্চিমবাংলায় দিয়েছিল। এক সময় এই পশ্চিমবাংলার মানুষদের কলকারখানার আওয়াজে, সাইরেনের আওয়াজে ঘুম ভাঙতো, আর সাইরেনের আওয়াজে তারা ঘুমাতে যেত। 1977 সাল থেকে মানুষকে বললো যে আমরা মেহনতি মানুষের পাশে, অত্যাচারিত মানুষের পাশে। এসে কি করলো, মানুষগুলোকে পশ্চিমবাংলা, ভারতে যতগুলো দাঙ্গা হয়েছে তার থেকে বেশি গণহত্যা হয়েছে পশ্চিমবাংলা সিপিএমের আমলে। এক এক করে শিল্প কারখানা, নগরী শিল্প কারখানা ধ্বংসে পরিণত হলো। 58,000 কলকারখানা সিপিএম আমলে বন্ধ হয়েছে। হ্যাঁ, একটা মানুষের কথা বলবো, বুদ্ধদেব ভট্টাচার্য, নো ডাউট আমাদের প্রজন্মের কথা তারা চিন্তা ভাবনা করেছিল। এলোকে আমরা পশ্চিমবাংলায় নিয়ে এলাম কাকে, 2010 সালে কারখানা বন্ধ করার আন্দোলন করে মমতা ব্যানার্জিকে আমরা এনেছিলাম, যে অন্তত কমসে কম সিপিএম এর দুরবস্থা থেকে পশ্চিমবাংলার মানুষকে বাঁচানো যায়। 2010-11 থেকে আর এই আপনার 2025, এই 2000 আমি যদি বলি 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত আমাদের হিন্দু খুন হয়েছে, তার জন্য বিজেপিকে খুন করেছে, তৃণমূল করেনি। আমি যদি একটা প্রমাণ দিতে পারি, কারণ মমতা ব্যানার্জি আজকের বেঁচে আছে ভারতীয় জনতা পার্টির জন্য। এ কথা আমি নয়, আমার কথা নয়, বহু জায়গায় আপনারা পাচ্ছেন, দেখছেন, আপনার মিডিয়াতে আছে, সবকিছু জানেন। এবং কেন যদি বলা হয় দিল্লির কেজরিওয়াল যে দুর্নীতিটা করেছে, মমতা ব্যানার্জি তার 300 গুণ দুর্নীতি করেছে। হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন যে দুর্নীতি করেছে, তার থেকে 300 গুণ দুর্নীতি মমতা ব্যানার্জি করেছে। এরপরে মমতা ব্যানার্জি আর তার ভাইপো হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের এগুলো বুঝে নিতে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি হিন্দুদের জন্য কাজ করছে। যদি হিন্দুদের জন্য সত্যি কাজ করতো, বাংলাদেশে শেখ হাসিনাকে কোলে করে তুলে নিয়ে গেছে, সেখানে হিন্দুদের আওয়াজ মমতা ব্যানার্জি কানে, প্রধানমন্ত্রী কানে পর্যন্ত পৌঁছায় না।
ধর্মান্তরিত হচ্ছে, তারা ভয়তে খ্রিস্টান ধর্ম পরিবর্তন করছে, কিন্তু খ্রিস্টানদের মৌলবাদীরা আঘাত করতে পারছে না, কেন জানেন? ট্রাম্পের ভয়ে। কিন্তু ভারতবর্ষে হিন্দু কি করেছে আজকে সেই আওয়াজগুলো কাছে আমরা তো দেখছি, আমরা দেখছি। তো এইটুকু আমার বলার ছিল। আমি বলি শুনুন, এইখানে বিষয়টা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না। আমরা কিভাবে লড়বো, কেন লড়বো, সেই বিষয়গুলো প্রশ্ন করে। আপনি হরগোবিন্দ দাস কেন, আপনি পৃথিবীর সমস্ত লোকের কথা বলতে পারেন, তাদের বাড়ি গিয়েছিলেন, তাদের বাড়ি, এটা প্রশ্ন, এটা কোনো উত্তর নয় তো। আপনারা আমরা কোন মেরিটে লড়ছি এই প্রশ্ন করুন, আপনারা কেউ যদি করতে পারেন করুন, কোন মেরিটে করছি, কিভাবে তার সমাধান সম্ভব সেগুলো প্রশ্ন করুন। ঠিক আছে মহারাজ জি, আজকে মতুয়া সমাজ আপনারা রানী রাসমণি সমাবেশ করেছে, ওখানে ব্রাহ্মণবাদ মনুবাদ এটা নিয়ে আক্রমণ করা হলো, আপনি গেলেন কেন না? দেখুন, আমাদের একটা নির্ধারিত আজকে এজেন্ডা আছে, কর্মসূচি আছে, আমাদের সব জায়গায় অনুষ্ঠানে যেতে হবে এরকম তো কোনো মানে নেই। আমাদের কথা হচ্ছে কে কি করছে সেটা বড় কথা না। আমাদের বার্তা হচ্ছে আমরা সনাতন সংস্কৃতি মেনে যারা চলবে আমরা তাদের পাশে থাকবো, তাদের পিছনে মানে সঙ্গে থাকবো, তাদের সহযোগিতা করবো, তাদেরকে নেব। আপনি মতুয়া সমাজকে এখানে প্রতিনিধিকে ডেকেছেন, মতুয়া সমাজ ওখানে ব্রাহ্মণবাদ মনুবাদ করে। শুনুন, মতুয়া সমাজ ঠিক আছে, আপনি বলি শুনুন, মতুয়া সমাজের কে কোনো জায়গায় একটা নির্দিষ্ট ওয়ে নেই কোনো সমাজে। আমি কেউ ব্যক্তিগতভাবে অনেক কিছু বলতে পারে, আমরা মানে সে ব্রাহ্মণ মানেই সে সবাইকে খারাপ মনে করে এরকম নয়। ব্রাহ্মণ ভালো আছে, খারাপ আছে, মতুয়াদের মধ্যে জ্ঞানী আছে, পণ্ডিত আছে, আবার অজ্ঞানীও আছে, সবাই সমান নয়। আমাদের মতুয়া তরফ থেকে একজন এসেছেন ঠাকুর পরিবারে থেকে, তা আমরা তার সবাইকে নিয়েছি, তার সঙ্গে কোনো অসুবিধা নেই তো। মানে একটা বাক্যে কখনো একটা সমাজ ব্যবস্থাকে আইডেন্টিফাই করা যায় না, কথাটা বুঝতে পেরেছেন? আমরা কাকে বাদ দিলাম না দিলাম, কাকে নিয়েছি সেটা বলুন। আপনি বলুন আগে, আমরা যেটা নিয়েছি সেটা বলুন। হ্যাঁ, গোপাল মুখার্জিকে নিয়েছি। গোপাল মুখার্জিকে নিয়েছি এই কারণে, গোপাল মুখার্জি আমাদের বাঙালি হিন্দুদের গর্ব, সেজন্য নিয়েছি। ঠিক আছে, আবার বাদ দিলাম কেন? আমি যদি আপনাকে বলি আবার সেই ইয়েকে বাদ দিলাম কেন, ওই যে ইন্দিরা গান্ধীকে যে মেরেছিল তাকে বাদ দিলাম কেন, এইসব বলে প্রশ্ন আছে, লাভ আছে? আমি যেটা নিয়েছি সেটা বলুন, কেন নিয়েছেন? আপনি এটাকে নষ্ট করলে তো হবে না। আমি আপনাকে দেওয়ার জন্য নয়, আপনি সাংবাদিক, আমি সাংবাদিকদের বন্ধুদের কাছে আমি মানে অনুরোধ করছি, আপনাদের ঘাড়ে আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ নির্ভর করে। আপনাদের র্যাঙ্কটাও ভুলবেন না। ভারতবর্ষের সাংবাদিকদের র্যাঙ্ক হচ্ছে 144 নম্বরে, সুতরাং আপনাদের দিকেও তাকাতে হবে। 44 থেকে কিভাবে 40-এ আসে, কিভাবে 130-এ আসে, 20-তে আসে, সেই চিন্তাটা করবে। যা খুশি প্রশ্ন করলে কিন্তু দায়টা আপনাদেরও থাকবে। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত যদি প্রশ্ন উত্তর দেয় মানে ডাকে আমরা যাবো, বা আমাদেরকে ইনভাইট করলে আমরা যাবো। এবার বুলাদি করবে, বুলা অধিকারী, উনি হচ্ছেন ভারতীয় হিন্দু সেনার রিপ্রেজেন্টেটিভ, মানে স্টেট প্রেসিডেন্ট। সর্বপ্রথম আমি বলি, আমি ভারতীয় হিন্দু সেনার রাজ্য সভাপতি বুলা অধিকারী। আমাদের প্রথম হিন্দু সেনার প্রথম এজেন্ডা হচ্ছে আমরা হিন্দু রাষ্ট্র আর শিল্প। আমরা শিল্প, বেকারদের নিয়ে যেটা আমরা ভাবছি, আর শিক্ষা, স্বাস্থ্য, নারী সুরক্ষা, এইগুলো নিয়ে আমরা কাজে নেমেছি এবং সেটা নিয়েই আমাদের লড়াই। আজ আমরা এই মঞ্চে আজকে সনাতনী হিন্দু রাষ্ট্র নিয়ে সব আমরা একত্রিত হয়েছি, আমরা একসাথে লড়ব। এবার এক সাংবাদিক বন্ধু যাই বলেছেন যে আপনারা বি টিম কিনা, আমরা কোনো বি টিমও নই, সি টিমও নই, আমরা হচ্ছে সনাতনী টিম, সনাতনী হিন্দু রাষ্ট্রের পক্ষে টিম। আমরা সনাতনী হিন্দু রাষ্ট্র করব। আর যেটা বলছেন বিজেপি কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি। নরেন্দ্র মোদীজি আজকে ক্ষমতায় এসে এসআইআর করছেন, আমরা এসআইআর পক্ষে। আপনি বলছেন অনুপ্রবেশ, আমি একটা করে প্রশ্নের উত্তর দেব। অনুপ্রবেশ বলছেন, অনুপ্রবেশটা কিভাবে ঢুকছে? বিএসএফ এর জন্য। বিএসএফটা কার আন্ডারে? সেন্ট্রালের আন্ডারে। তাহলে কি করে ঢুকছে?
জমি দিচ্ছে না বিএসএফ? না না, জমি সেটা ঢুকছে কি করে? রাজ্যকেও কিছু দাদা দালাল দিয়ে তো বিএসএফ এর লোকেরাই তো দালাল দিয়ে করে ঢুকিয়ে দিচ্ছে। এটা অবশ্যই আমি একটা একটা করে প্রশ্নে আসছি, তাহলে নিশ্চয়ই আছে। আমি বলছি নিশ্চয়ই ঠিক। এখানে 1 মিনিট মানে আমাকে, আমি অবশ্যই আমি আসছি, অবশ্যই কেন আপনার বলছি। তো শুনতে খুব আগ্রহ নাকি? দেখুন। বিধানসভার অভ্যন্তরে কোট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। দেখুন, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কোনো সাপোর্ট নেই, আমি বলছি না। বুঝতে পারছেন? না, বি টিম আপনি বলতে পারেন না, কারণ এখানে আমরা সনাতনী হিন্দু রাষ্ট্র নিয়ে। বলছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে বলেছেন। আমি আপনার প্রশ্ন, আমার প্রশ্নের উত্তরগুলো আগে শুনুন। এক এক করে বলুন। ঠিক আছে, এইবার হচ্ছে আজকে রাজ্যতে 34 বছরে আজকে না বামপন্থ সরকারের থেকে কিন্তু অনুপ্রবেশ ঢুকে আজকে এই জায়গায় এসছে, 34 বছর থেকে। আচ্ছা আমি বিন্দুবাবুর আমি উত্তর দিচ্ছি। না আমি উত্তর দিচ্ছি। রাজ্য জমি দিচ্ছে না, বিষয়টা এইটা তো। রাজ্য জমি দিচ্ছে না তো, রাজ্যে ছাড়া আমি প্রশ্ন উত্তর দিচ্ছি। আমি প্রেসিডেন্ট, আমি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে আমি উত্তর দিচ্ছি। আপনি দলের মধ্যে একরকম চালাচ্ছেন তো? না এটা উনি বলছেন ওটা আপনি ডিসাইড করতে পারেন না। এটা আপনি একজন এই প্রশ্ন যে রাজ্য জমি দিচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় এইটা বিধানসভার অভ্যন্তরে বলছেন বিএসএফ দায়। মমতা বন্দ্যোপাধ্যায় কোট আনকোট যে শব্দ ব্যবহার করছেন আমি নিজে কভার করেছি বিধানসভায়। আপনারা BSF দায়ী নয়। আপনারা কার মিটিং? আমি বলছি আমি কার্বিটি না, আমি তার উত্তরটা আমি দেবছি তো। আপনি প্রশ্ন করেছেন উত্তরটা আমি দেবো তো। আমি মঞ্চের প্রেসিডেন্ট হিসেবে আমি উত্তরটা দিচ্ছি তো। আপনি ওটা যেমন ঠিক এটাও তো ঠিক যে সেখানকার লোকেরা বলছে যে এখান থেকে বিএসএফ এর থেকে টাকা দিয়ে আমাদেরকে অনুপ্রবেশ করাচ্ছে, এটাও তো ঠিক। তাহলে এটা টাকা তাহলে জমিটা বলেন। আপনি বলুন। আমি জমি কিছু বলিনি তো, আমি বলেছি তো। হ্যাঁ না জমিটা বলেননি। আমি বলেছি, হ্যাঁ তাদের দায়ী বলে দিয়েছি, আবার বলেছি। আপনি রিপিট করুন, কথা স্বীকার করছি। আপনি রিপিট করুন। হ্যাঁ কিন্তু তাই বলেন কি রাজ্য সরকার নেই? আমি কে বলেছি নেই? না কে বলেছে নেই? আমি বলছি কে বলেছে নেই? ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। একা করে বলুন কে বলেছে নেই? না শুনুন, কে বলেছে নেই? রাজ্য সরকারের দায় নেই, কে বলেছে কথাটা? আপনি বলুন যে আমরা রাজ্য সরকারকে দায় দিই নিয়ে কথাটা কে বলেছে? কেন্দ্রীয় সরকার কিন্তু সব করে। আপনি দাঁড়িয়ে পালাচ্ছেন কেন? আপনি দাঁড়িয়ে উত্তর দেবেন তো। আপনি ডিসিপ্লিন বজায় রাখবেন তো। আপনি যাচ্ছেন রিমুভ করছেন কেন? আপনি বসুন, উত্তর নিন। আমি বলছি রাজ্য সরকারও দায়ী। আপনি রিপিট করে চালাবেন। 50 বার বলেছি। আরে আমার স্মরণ শক্তি আছে। আমি বলেছি রাজ্য সরকারও দায়ী। আমি বলছি রাজ্য সরকার দায়ী, আবার কেন্দ্র সরকারও তো দায়ী, সেটাই বলেছি আমি। আপনি শুধু কেন মানে কেন্দ্রকে ডিফেন্স করছেন? আপনি সেই উত্তরটা আপনি দিন আগে। আপনি কেন কেন্দ্রকে ডিফেন্স করছেন? আপনি সেই উত্তরটা দিন আগে। আপনি কেন কেন্দ্রকে ডিফেন্স করছেন? আমি তো বলছি বাংলা, ইনিও বলেছেন যে মমতা ব্যানার্জি কার জন্য বেঁচে আছে, ইনি বলেছেন, বারবার বলছেন। শুধু জমির জন্য নয়, আমরা প্রত্যেকটা বিষয় বলছি, বলছি। একটা কথা হচ্ছে, আমার রাজ্যে যখন কেউ আসছে, আমরা আদিবাসী যে প্রতিটা গ্রামে জানি কে নতুন লোক এলো, কে পুরাতন লোক এলো। সেখানে রাজনৈতিক দলগুলোর কি কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে। তাহলে তার দোষী তো রাজ্য সরকারই হয়ে গেল। না প্রতিবেশী বিজেপি তৃণমূল যেমন আছে, আজকে 2026-এ এই সময় মনে পড়লো কেন্দ্র করছেন কেন? শুধু আপনারা শুধু রাজ্য সরকারকে দিচ্ছেন কেন? আমি বলছি দুজনেই দোষী, কারণ আপনার ওখানে বিজেপি যেমন আছে, তৃণমূলও আছে, একটু কম বেশি থাকে। আমি অতিথি, আপনি অতিথি করছেন, আমি আপনার প্রতিবেশী, আমি তো আপনাকে ধরিয়ে দেবো যে ভাই এই দেখো তৃণমূলের লোক বাংলাদেশে থেকে অনুপ্রবেশকারী ধরে এনে তার ঘরে রেখে দিয়েছে, আমি বিজেপির লোক। তা সেরকম আপনারা রিপোর্ট দেখান, সেরকম রিপোর্ট দেখাবেন তো। আমরা প্রত্যেকে দোষ দিচ্ছি। রাজ্য সরকার যেমন জমি দেয়নি তার জন্য, আমি আবার বলছি, তখনও বলেছি রাজ্য সরকার জমি দেয়নি তার জন্যও দোষী,
আবার বিজেপির মানে যে বিজেপি বলছি না বিএসএফ এর যে অনুক্রমে তাদের থেকে টাকা ঘুষ নিয়ে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে, তারাও দোষ। সবটাই টাকা নিয়ে তো সবটাই আসেনি, আবার সবটাই তারা করেনি, আবার সবটা কখনো হয় না। আরে সব দোষ আবার রাজ্য সরকার। নমস্কার নমস্কার নমস্কার, ছাড়ুন না এইবার এগুলো ছাড়ুন, এগুলো দেখুন। এই যে সাংবাদিক সম্মেলন যার মধ্যে আমরা ওই যে গেরুয়া পতাকা ধরে এসেছি, জানেন হিন্দুদের জন্য না কোনো রাজনীতি দল আসে না, কারণ কি হিন্দু কা মুদ্দা পে ভোট নেই মিলতা হ্যায়, এইটা মনে রাখুন। হিন্দুদের মুদ্দাতে ভোট পাওয়া যায় না, সেই জন্য আজকে আমরা এই যে জিনিসগুলো দেখছি, আমরাও একটা যে চিন্তা ভাবনা যে হিন্দুদের পতাকা নিয়ে আমরা এগোবো, সেই ধর্মের পতাকা হিন্দুদের পতাকা, সেইটা আমরা কিছু করতে পারবো, সেই চিন্তাধারা নিয়ে আমরা এসেছি। হতে পারে আপনাদের প্রশ্নের জালে আমরা ফেসে গেছি বা যা কিছু হতে পারে, মানে জিনিসটা একটা মনে রাখুন, আমরা কোনো একটা ধরনের নয় কি আমরা সেল আউট বা কারো এ টিম বা ও টিম, এটা আলাদা প্রশ্ন, সবার আলাদা আলাদা ক্যাটাগরি আছে। মানে একটা জিনিস মনে রাখুন, যে মুদ্দাটাকে আমরা নিয়ে এসেছি তার উপরে আজকে বিশেষ করে মানুষগুলো ভোট দেয় না। দাদারাও জিজ্ঞেস করলেন কি আজ হিন্দুদের মধ্যে বিভেদ হয়ে যাবে, প্রথম দায়িত্বটা কার? শিডিউল কাস্ট মোর্চা কার কার আছে, ওবিসি মোর্চা কার কার আছে, শিডিউল ট্রাইব মোর্চা কার কার আছে, কারা হিন্দুদেরকে বিভক্ত করে রেখেছে, এটা কোনোদিন প্রশ্ন করেছেন? আপনি দেখেছেন মধ্যপ্রদেশ সরকার কি এফিডেভিট দিয়েছে? সুপ্রিম কোর্টে লিখেছে রাম হত্যারে হ্যাঁ, রাম জাতিবাদী ছিলেন। কে লিখেছে? বিজেপি সরকার, মধ্যপ্রদেশের সরকার। আমি কারো উপরে করছি না, আমার প্রশ্ন হচ্ছে হিন্দুদের যে পতাকা আজকে আমরা নিয়ে এগোচ্ছি, আজকে আমি সাধু সন্তের আজখানে বসে নিজেকে ধন্য পাচ্ছি, মানে সেইখানে সে ব্যথাটা কোথায়? আজকে আজাদির 80 বছর পরেও হিন্দুদের ধর্মান্তরণটা চরমে রয়েছে। পার ডে 15,000 মতন হিন্দুদের ধর্মান্তরণ হচ্ছে, 1000 লভ জিহাদ হচ্ছে। কালকে আমি লভ জিহাদের জন্য এই যে মিডিয়া যারা আছেন, যে কাট করে দেবেন আপনার নিজের ক্যারেক্টার আর নিজের সার্টিফিকেট ওয়ার্ল্ড ওয়াইড খুঁজুন। আজকে যে মহারাষ্ট্রও বলেছেন, আমাদের দায়িত্ববোধ হওয়া দরকার আছে। আমি টাকা আর টিআরপির জন্য নয়, আমি বলছি কেউ করছে, সবাই হতে পারে, আর আমাদের যে ইচ্ছা, যে করার ইচ্ছা, যে প্রতিজ্ঞা যে আমরা নিয়েছি, সেইটাকে একটু ইচ্ছা ভেবে ভাবুন কি আমরা কি করতে চাইছি। আমরা ধর্মের যে জায়গাটা আছে, হিন্দুদের যে ব্যথাটা আছে, সেইটাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। সেই জন্যে আজকে যারা আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো শিডিউল কাস্ট মোর্চা নেই, কোনো ওবিসি মোর্চা নেই, কোনো শিডিউল ট্রাইব মোর্চা নেই, আমরা হিন্দুদেরকে ভাবছি দেশের এক করার জায়গাতে ইকোনমিক বেস আরক্ষণ দেওয়া দরকার। আজকে আরক্ষণ জন্য অনেক কিছু উল্টো পাল্টা হচ্ছে। এবার আপনি শুনেছেন ওইখানে মধ্যপ্রদেশে কি করেছে, 38 মুসলমান জাতিদেরকে ওবিসিতে রাখা হয়েছে, তার মধ্যে ইউপিতেও আছে, বাংলাতেও আরম্ভ হয়েছিল, সবাই বিজেপিও বিরোধ করেছে, আমরাও বিরোধ করছি। আজকে এসআইআর ভালোভাবে হোক, সেটা আমরাও চাইছি। হতে পারে দিদি চিঠি লিখেছেন, অনেক কিছু অসুবিধা হয়, আমার এসআইআরটা কমপ্লিট করার দরকার। কেন কি বাংলার মানুষের অনেকগুলো জিনিস যে অনুপ্রবেশকারী আছে তাদেরকে বাইরের রাস্তা দেখানো দরকার আছে, সেইটাই আমরা আমাদের মুদ্দার মধ্যেও থাকবে, সেটা নিয়ে আমরা চলছি। আর আমরা যারা বলছে কি অনেকগুলো হিন্দুবাদী রাজনীতি দল হলে কারো ভোট কাটা হবে না, আপনি চিন্তা করুন ভারতবর্ষের মধ্যে ম্যাক্সিমাম দল কার আছে? সেকুলার দল আছে। এইখানে যদি ম্যাক্সিমাম হিন্দুবাদী সরকার থাকলে, হিন্দুবাদী পার্টি থাকলে, তাহলে আমাদের হিন্দু রাষ্ট্র গড়তে বেশিক্ষণ সময় লাগবে না, হত্যা শেষ করতে সময় লাগবে না, সনাতনদের ধর্মান্তরণ বন্ধ করার সময় লাগবে না। আজকে এনাদের কাছে মঠ মন্দির আছে, তার টাকা কোনোদিন ভেবেছেন দক্ষিণেশ্বর মন্দিরের টাকাটা সরকার নেয় না? নেয় না। কোনোদিন আমাদের কালীঘাটের টাকাটা কে নেয়? তার আমাদের মেদিনীপুরে এতবার বন্যা আসে, তুফান আসে, সেই মন্দির কি কোনোদিন টাকা কিছু পাঠায়? কোটি কোটি টাকা আসছে, মানে টাকাগুলো কি হচ্ছে? আপনার জানার অধিকার নেই না ওনার জানার অধিকার নেই। সেই মন্দিরের টাকা আজকে 4.5 লাখ কোটি টাকা, যেটা ভারতের জিডিপি 5 to 6%। ভাবতে পারেন সেই জায়গাটা আমাদের ব্যথা নেই? আমার টাকা আমাদেরই ধর্মান্তরণ, আমাকেই টাকা ঘুরিয়ে মাদ্রাসাকে, মাজারকে, চার্চকে আলাদা আলাদা ভাবে সরকার টাকা দিচ্ছে, কম ইন্টারেস্টে টাকা দিচ্ছে, সেই টাকাটা ইউজ করে আমাদের গরিব হিন্দুদেরকে
কিছু খাবার জন্য, কিছু এডমিশনের জন্য, কোনো হসপিটালে এই করার জন্য ধর্মান্তরণ হচ্ছে। তার উপরে লিখুন, কেন লিখছেন না? তার উপরে কথা বলছেন না কেন আপনারা? এইবার আপনারাও প্রশ্ন করুন। এই সব জিনিসগুলোকে আমাদের ধরা দরকার আছে। সেই জন্য আমরা আমাদের চেষ্টা কি আমরা সব হিন্দুদের এক জায়গায় করতে পারি, আর পলিটিক্যালি আমরাও একটা শক্তিশালী হিন্দু রাষ্ট্র করার জন্য এগোতে পারি। পরবর্তী কার্যক্রমে আমি যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আরেকটি আমাদের বিশেষ কর্মসূচি, না আর সময় নেই, কর্মসূচি আছে, সেটা হচ্ছে যে আগামী 2026 ইলেকশনে আমরা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আমাদের জোটের প্রার্থী আমরা ঘোষণা করব আজকে, ঠিক আছে? তো আমরা আমাদের জোটের পক্ষ থেকে ঠিক আছে, আমরা আমাদের বুলা অধিকারীকে, হিন্দু সেনাকে আমরা জোটের প্রার্থী হিসেবে আমরা ঘোষণা করছি। ভবানীপুরে কি নাম বললেন? বুলা অধিকারী, ভবানীপুরে আমাদের জোটের প্রার্থী বুলা অধিকারী, সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের ক্যান্ডিডেট হচ্ছে বুলা অধিকারী। সুবিধা হলো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের? মমতা ব্যানার্জি সুবিধা হবে কি নরেন্দ্র মোদী সুবিধা হবে সেটা তারা বুঝে নেবে। কি ভারতীয় হিন্দু সেনা, আমরা মমতা ব্যানার্জিকে হারাতে চাই, যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে, যা আমাদের শিক্ষা খাতে যে দুর্নীতি করেছে এবং শিক্ষার মান যে নামিয়ে নিয়েছে, চুরি হয়েছে বিভিন্ন জায়গায়, সেই জন্য আমরা মমতা ব্যানার্জিকে হারাবার লক্ষ্যে বুলা অধিকারীকে আমরা প্রজেক্ট করলাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি ভারত মাতা কি জয়। আমাদের 6টা দলের সিম্বল আছে, শুনুন, 6টা দলের সিম্বল আছে, যাদের যে ওটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রসেসে যে যেটা পাবে সে সেটা পাবে, ঠিক আছে? আমরা তো জোট, একটা ফ্রন্ট, এটা রাজনৈতিক ফ্রন্ট, আমাদের কোনো তো চিহ্ন থাকা, সনাতন ধর্ম বাঁচাও যেটা একটা ফ্রন্ট, ঠিক আছে, এটা ক্লাব ধরতে গেলে। হ্যাঁ হ্যাঁ, এনার রাষ্ট্রীয় এই ভারতীয় হিন্দু সেনার পক্ষ থেকে যে চিহ্ন আছে সেই চিহ্ন থেকে দাঁড়াবে। বলছি বুলা দেবীকে একটু জিজ্ঞেস করছি, বলছি আপনি 77 নম্বর ওয়ার্ড সম্পর্কে ওয়াকিবহাল আছেন? দেখুন এই প্রশ্নের উত্তরগুলো 77, 76, 78 নিশ্চয়ই আছে, কিন্তু যদি সবটা তো থাকবার সম্ভব হয় না, কারো কোনোদিন হয় কি, সেটা এটা আলাদা প্রশ্ন, ওটা প্রশ্ন নয়। আপনার মেরিট নিয়ে প্রশ্ন করুন। শুনুন আমি কি বলি, শুনুন, আমি আপনাদেরকে বলছি মেরিট নিয়ে প্রশ্ন করুন। কোথায় একটু ড্রেনে জল জমে গেছে সেইটা কেন পরিষ্কার হয়নি, আমি সেগুলো 2010-এ তৃণমূলের পোস্টার লাগানোর জন্য টাকা দিয়ে ব্যানার, মানে লোকজন ভাড়া করে পোস্টার মারতো 2010-এ, আমরা দেখেছি। হয়তো পোস্টার মারার জন্য লোক হতো। কার ভোট কাটবে আমরা কি জানি? আমরা মমতা ব্যানার্জিকে হারাবার জন্য বুলা অধিকারীকে আমরা দাঁড় করাচ্ছি। না না, আমি যেটা বলছি 2026 আরে আমরা তখন একটা দল ছিল, আমরা এখন 6টা দল হয়েছি, 6টা দলের সম্মিলিত যে ফ্রন্ট, সেই ফ্রন্ট হিসেবে লড়বে। প্রচার কিরকম হবে আর সময় এলে আপনারা বুঝতে পারবেন। 2026-এ ভবানীপুর থেকে ভারতীয় হিন্দু সেনা লড়বে। আমাদের জোটের পক্ষ থেকে যে আমাকে যে বার্তাটা দিয়েছে, আমি সেটা নিশ্চয়ই রাখার চেষ্টা করবো। আমি শুভেন্দু অধিকারীকেও হারাবো। আমাদের সনাতন মঞ্চে হিন্দু সেনা, ভারতীয় হিন্দু সেনা জিতবে। অধিকারীকে হারানোর প্রশ্নই আছে না। হ্যাঁ, কে দাঁড়াবে দেখা দরকার, আমরা মমতা ব্যানার্জি দাঁড়ালে মমতা ব্যানার্জিকে হারাবো। যে দাঁড়াবে আমাদের ভারতীয় হিন্দু সেনা থেকে আমি কন্টেস্ট করবো এবং আমরা জিতবো। বলুন আমি বলছি, একবার বলুন না মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। আমি বলছি তো, আমি এত বললাম মমতা ব্যানার্জিকে হারাবো, মমতা ব্যানার্জিকে হারানোর জন্য লক্ষ্যে আমরা মাঠে নামবো। ক্লিয়ার তো, কোনো জড়তা নেই তো, কোনো জড়তা নেই তো, আমার একদম ক্লিয়ার বলছি তো, মমতা ব্যানার্জিকে হারানোর জন্য আমরা ভবানীপুর কেন্দ্রে বুলা অধিকারীকে দাঁড় করাচ্ছি। আমাদের আছে সব হবে ব্যবস্থা, আপনারা 1 মাসের মধ্যে সব দেখতে পাবেন। আরে বিজেপি এত বড় দল, পশ্চিমবঙ্গের 45% এখন তারা বুঝে তারা এজেন্ট দিতে পারেনি। বিজেপি এজেন্ট দিতে পারে না। নির্বাচনে 294টা কেন্দ্র, মানে কোটি কোটি টাকার
খরচ আছে আপনারা জানেন। হ্যাঁ ঠিক বলেছেন। ফান্ডিংটা পাচ্ছেন আচ্ছা ফান্ডিং কোথা থেকে পাচ্ছি? আচ্ছা আজকের আমি একটা দেখছিলাম নরেন্দ্র মোদীর একদিনের খাওয়া খরচ 2.5 লক্ষ টাকা, আর আমার 100 টাকায় চলে, তাহলে কত পার্সেন্ট হয়, আমার কত গুণ হয়? তাহলে নরেন্দ্র মোদী যত টাকায় লড়বে আমাকে সেই টাকায় লড়তে হবে, এরকম তো কোনো কথা নেই। আমি 50,000 টাকায়ও লড়তে পারি। কি কথা বলেছি? ক্লিয়ার ক্লিয়ার সাংবাদিক বন্ধুরা, ক্লিয়ার তো? বাজেট নিয়েছেন মানে না না, এখন কোনো আমরা বাজেটের প্রশ্ন নেই। আমরা দাঁড়াবো যারা ইন্টারেস্ট আছে, যারা গণসংঘ করেছে, সনাতন ধর্মের জন্য মানে লড়াই করেছে, যারা বিগত দিনে গিয়ে তারা ফেল হয়েছে, যারা বিরক্ত বোধ হয়েছে, তারা হতাশ হয়েছে, সেই সব জনগোষ্ঠীগুলোকে আমরা টিকিট দেবো। যেমন এইসব বিভিন্ন চৈতন্য মিশন, এই গণসংঘ, যেমন এই কৈবর্ত সমাজ, রাষ্ট্রীয় বজরং সেনা, এদেরকে আমরা টিকিট দেবো, যারা এতদিন ধরে সনাতন ধর্ম রক্ষার জন্য মাঠে ময়দানে, হিন্দু মহাসভা মাঠে ময়দানে লড়াই করেছে, রক্ত দিয়েছে, ঘাম ঝরিয়েছে, সংসারে অশান্তি করেছে, সেই সব মানুষগুলোকে আমরা সম্মান দিয়ে তাদেরকে আমরা টিকিট দেবো আগামী বিধানসভা কেন্দ্রে। মহারাজ একটা কথা হচ্ছে টিকিট কি একটা বড় কথা নয়। হ্যাঁ একটা বিধানসভাতে লড়তে গেলে হ্যাঁ একটা স্ট্রেংথ দরকার, রাজনৈতিক স্ট্রেংথ দরকার। হ্যাঁ। সেই স্ট্রেংথটা কি আপনারা অর্জন করেন? আপনি বলুন বিজেপি কত স্ট্রেংথ অর্জন করেছে? তারা 50% বুথে এখনো, আজকে তাদের এত টাকা ইনফ্রাস্ট্রাকচার থাকে, এত সেনাবাহিনী থাকার, ইডি সিবিআই থাকার পরেও তারা দিতে পারেনি। আপনি আশা করছেন যে আমরা সবটা দিতে পারবো? নিশ্চয়ই পারবো না। কিন্তু মানুষ যদি চায় তারা আমাদের ভোট দেবে। মানুষ যদি জানে যে এই দল, এই মঞ্চ সঠিক দাবিগুলো তুলেছে, যে জন্ম নিয়ন্ত্রণ বিল চাই, গুরুকুল শিক্ষা চাই, সনাতনী ল বোর্ড চাই, এবং আমাদের মন্দিরের টাকা মন্দিরে ফেরত দিতে হবে, সেগুলো চাই। সেই দাবিগুলো, হিন্দু রাষ্ট্র, গোমাতা রক্ষা, এই 6টা দাবি, এই যে 6টা দাবি আছে, এই 6টা দাবি হচ্ছে আমাদের মেন দাবি। এই 6টা দাবি হচ্ছে মঞ্চের দাবি। এই দাবির জন্য আমরা আমরণ ইলেকশনে লড়বো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। শুনুন, কে টাকা দিতে, এগুলো তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমি আবার আপনাদেরকে বলছি, আমি আপনাদের আগে বলছি 100 টাকায় পেট ভর্তি হয়। হ্যাঁ, নরেন্দ্র মোদী 2.5 লক্ষ টাকায় তার দিন খাওয়ার খরচ লাগে। আজকে আমি একটা আজকে এই মুহূর্তে, হ্যাঁ, এবার আমাদের 100 টাকায় চলে, আবার আপনাদের 100 টাকায় চলে যায়, তাই না? তাহলে আমারও পেট ভরে, তারও পেট ভরে। নিশ্চয়ই ঠিক, আগে এটা ছিল, ওরা হয়, ওরা করবে, কিন্তু আমরা আমাদের 100 টাকায় চলে, কিন্তু আমাদের 100 টাকায় আমাদের শরীরের পুষ্টিটা পর্যাপ্তই হয়। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। ব্যাপার আমি বলছি, আপনাদের চিন্তা করুন, আপনারা 144 নম্বর থেকে কবে 130 নম্বরে আসবেন? আপনাদের কাছে আমি প্রশ্ন করছি। আপনারা ইয়ে করুন, প্রতিজ্ঞা হন যে আমরা ভারতবর্ষের সমস্ত সাংবাদিক অ্যাসোসিয়েশন মিলে এই যে 144 নম্বরে যে আমাদের র্যাঙ্ক আছে, এটা খুব লজ্জাজনক র্যাঙ্ক, এখান থেকে আমরা মিনিমাম 130-এ আনবো, তারপরে 20-তে আনবো, চেষ্টা করতে হবে। একেবারে যে আমি বলছি না যে আপনারা 100 চলে আসুন, আসবে না, কিন্তু না, আর সময় নেই। প্রার্থী এখনই আমরা ডিসাইড করবো, আবার আরো আলোচনা আছে, নন্দীগ্রামেও প্রার্থী দেবো আমরা, এবং স্ট্রং প্রার্থী দেবো। ঠিক আছে, আমরা নিশ্চয়ই, দেখুন আপনাদের যেমন অধিকার আছে বলার, আমাদের দেখুন, আমরাও ভারত, হ্যাঁ নিশ্চয়ই, শুনুন, আপনিও সাংবাদিক, পর্যাপ্ত নয়, এটা আপনারা আমাদের সমাজের একটা অঙ্গ। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হলে যেমন আপনারা তুলে ধরেন, আপনাদের যদি ভুল হয় আমাদের দলের অধিকার আছে না নেই? আপনি বলুন আগে। হ্যাঁ শুনুন, আমি বলেছি যে আপনারা কিন্তু পার্সোনালি, মানে কারোর কোনো ব্যক্তিগত বা কোনো একটা মানে মিডিয়াকে উল্লেখ করে বলিনি। আমি সর্বসাকুল্যে বলেছি ওয়ার্ল্ড র্যাঙ্কে 144 নম্বরে। এটা তার মধ্যে আপনিও পড়েন, আরো বড়রা পড়ে। হ্যাঁ, না, আপনি এটা আমাদের দায়িত্ব, এটাও আমাদের দায়িত্ব। এটা আপনি মনে করবেন না যে আপনাদের দায়িত্ব শুধু আমাদেরকে প্রশ্ন করার, আমাদের প্রশ্ন দায়িত্ব আপনাদেরও। নিশ্চয়ই, হ্যাঁ, 100 বার আমি যেতে রাজি আছি, 100 বার আমি যাব, বলুন। আমরা সেটা সিদ্ধান্ত নেবো, জোটের সবাইকে মতামত নিয়ে আমরা সেটা সিদ্ধান্ত নেব। বলুন। যে হিন্দু হচ্ছে, হ্যাঁ
আপনারা কিন্তু একটাও প্রশ্ন করছেন না যে শিল্পটা নিয়ে কেউ ভাববে হ্যাঁ বেরিয়ে যাবেন হ্যাঁ বাঁকুড়া হ্যাঁ হাওড়া থেকে ট্রেন ধরবেন তো হাওড়া থেকে ট্রেন ধরবেন তো আমি কিন্তু জিএসটির কথা বলিনি। না না, ওটা জিএসটি নয়, ওটা মন্দিরের ট্যাক্স আলাদা। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে কেন্দ্র হচ্ছে মন্দিরের থেকে প্রণামী ট্যাক্স, সে এখন তো জিএসটি হচ্ছে, তখন তো জিএসটি ছিল না, তখন ভ্যাট ভ্যাট যাই হোক ছিল। আমি বলছি আগে যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সটাই নিত, তাহলে এখন আমি ট্যাক্সটা পরিবর্তন করে নাম পরিবর্তন করে দিলাম, আমি নামটা পরিবর্তন করে দিলাম মানে টাকাটা নিতে পারি, আমি নামটা পরিবর্তন করে দিলাম মানে টাকাটা নিতে পারি কি? ঠিক 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 হ্যাঁ হ্যাঁ আপনি বলছেন যে কেন্দ্র রাজ্যকে বলছেন না কেন? তো আমি বলছি আমি সবাইকে দোষ দিচ্ছি, তার চেয়ে কেন কেন্দ্রকে এই জায়গাটায় বেশি দোষ দিচ্ছি, শুধু এই জায়গাটায়। কেন? কেন্দ্র এতদিন ধরে অভিযোগ করেছে কংগ্রেসের বিরুদ্ধে, আমরা তার সাক্ষী, কারণ আমরা তাদের দলেই ছিলাম। এক সেকেন্ড, আমরা আরএসএস এর সংঘ পরিবারের ছেলে, আমরা বিশ্ব হিন্দু পরিষদের ট্রেনিং প্রাপ্ত লোক, ঠিক আছে? তাদের মুখ থেকে শুনেছি, তাদের দাদাদের মুখ থেকে শুনেছি যে কংগ্রেস সরকার মন্দির থেকে টাকা লুট করে নিয়ে ট্যাক্স বাবদ লুট করে নিচ্ছে। তাহলে তাদের পরামর্শে আজকের কেন্দ্রীয় সরকার এসেছে, তাহলে তাদের তো দায়িত্ব আছে সেটা, যে তারা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল বা যে বিষয়ে বিরোধিতা করে লড়ে আজকের ক্ষমতায় এসছে, তাদের তো সেই সনাতনীদের রক্ষার জন্য প্রতিটি গ্রামে ধর্মচর্চা কেন্দ্রের জন্য আমরা 5 লক্ষ টাকা দাবি করেছি। যেটা তিরুপতি মন্দির 5 কোটি টাকা ইনকাম করে, সেই টাকাটা যদি আমরা 50টা পরিবার 50টা গ্রামে যদি আমরা ভাগ করে দিই ধর্মচর্চা কেন্দ্রের জন্য, তাহলে অসুবিধাটা কোথায়? ঠিক আছে, এটাই আমার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ বলুন। 294টা সেটা বলাই হয়েছে। হ্যাঁ 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 আমি বলেছিল তখন তো কিন্তু রাজ্য সরকারের সঙ্গে দাম দিত না, তখনও রাজ্য সরকার দিত। আমি সাক্ষী তো তাদের, আমি তাদের সাক্ষী, তারাই আমাদের বলেছে। আপনি তো বলছেন কি হ্যাঁ বলুন বলুন, ও চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, চলে যান। আচ্ছা আপনি চলে যান, আমি মহারাজ বলছি কি পশ্চিমবঙ্গে কত মন্দির আছে যে সরকার যারা মন্দিরকে ট্যাক্স নিচ্ছে, একটা কত মন্দির আপনার সঙ্গে 4 লক্ষ কি আসছে? না না, পশ্চিমবঙ্গ যে আমি আরটিআই করেছিলাম সেখান থেকে কোনো রিপ্লাই আইনি, আমি 2-3 বার করেছি। আপনি যে 4 লক্ষ কোটি টাকা বলছিলেন ওইটা দেশের পশ্চিম টোটাল দেশে 4 লক্ষ কোটি টাকা ট্যাক্স বাবদ আদায় করে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার বাংলাটা আমরা জানি না, কিন্তু এটা আমরা কেন্দ্র, আমি তো রাজ্যের কথা বলিনি, এখানে কেন্দ্রের কথা বলেছি। আপনারা ভালো করে বুঝে সুঝে উত্তর প্রশ্ন করুন, বুঝে প্রশ্ন করুন। আমি এখানে রেসপন্সিবিলিটি বেশি কেন্দ্র, কারণ কেন্দ্র তাদেরকে এই কথাগুলো বারে বারে বলেছিল, আমরা তার সাক্ষী। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই পর্যন্ত ছেড়ে দিন। দক্ষিণে যেখানে ভারতের মন্দির, সে উত্তরে থাক, পশ্চিমে থাক, পূর্বে থাক, উত্তরে থাক, সেটা ভারতেরই মন্দির, ভারতের এটা বন্ধ করুন, আমারটা বন্ধ করুন।